অফিসে আপনাকে স্বাগতম। আলো নিভিয়ে হেডফোন কানে দিন, কারণ এখন শুরু হতে যাচ্ছে এমন এক ভয়ঙ্কর গল্প যা হয়তো আজ রাতের ঘুম কেড়ে নেবে আপনার। তাহলে বন্ধুরা, শুরু করা যাক। আজকের ঘটনাটি হচ্ছে লাশবাহী অ্যাম্বুলেন্সের সেই ভয়ানক রাত। তখন ঠিক 1:20। ঢাকার একটি বেসরকারি হাসপাতালে জরুরি বিভাগের সামনে নিস্তব্ধ হয়ে দাঁড়িয়েছিল একটি সাদা অ্যাম্বুলেন্স। গাড়িটির কাছে বড় অক্ষরে লেখা মৃতদেহ পরিবহন। ড্রাইভার রফিক গত 15 বছর ধরে লাশবাহী অ্যাম্বুলেন্স চালায়। জীবনে অসংখ্য মৃতদেহ বহন করেছে সে। প্রথম দিকে ভয় লাগলেও এখন আর এসব তাকে স্পর্শ করে না। তার একটাই কথা, মরা মানুষ কাউকে ভয় দেখায় না, ভয় দেখায় জীবিত মানুষ। সেদিনও সে ভেবেছিল আর 5টা রাতের মতোই আজকের ডিউটিও শেষ হবে, কিন্তু সে জানতো না এই রাত তার জীবনের শেষ স্বাভাবিক রাত হতে চলেছে। হাসপাতালের এক কর্মচারী তাকে এসে বলল, ভাই, লাশটা অনেক দূরে নিয়ে যেতে হবে, কুমিল্লার একটি গ্রামের দিকে। পরিবারের লোকজন অপেক্ষা করছে। রফিক মাথা নাড়ালো। স্ট্রেচারের সাদা কাপড়ের দিকে নিচে নিথর দেহটি খুব সাবধানে অ্যাম্বুলেন্সের পেছনে তুলে রাখা হলো। অদ্ভুত একটা বিষয় তখন তার চোখে পড়ল, মৃতদেহের সঙ্গে কোনো আত্মীয় স্বজন নেই। সে শুধু একজন মধ্যবয়স্ক লোক এসে কাগজে সই করে বলল, আপনি শুধু ঠিকানায় পৌঁছে দেবেন, কেউ যদি রাস্তার মধ্যে গাড়ি থামাতে বলে থামাবেন না। রফিক অবাক হয়ে জিজ্ঞেস করলো, কেন? লোকটি চারদিকে তাকিয়ে খুব নিচু গলায় বলল, যেই ডাকুক থামাবেন না। এরপর সে দ্রুত হাসপাতালের অন্ধকার করিডোরের দিকে চলে গেল। রফিক কিছুক্ষণ দাঁড়ালো। কথাগুলো অদ্ভুত লাগলেও গুরুত্ব দিল না। গাড়ি স্টার্ট করলো। রাত বাড়ার সঙ্গে সঙ্গে শহরের আলো পেছনে পড়ে রইল। হাইওয়ে উঠে চারদিকে শুধু অন্ধকার, দুই পাশে বিশাল গাছ, মাঝে মধ্যে ঝিঝি পোকার ডাক। রেডিও চালু করতেই কেবল শো শো শব্দ। হঠাৎ রিয়ার ভিউ মিউরে তার চোখ পড়ল। মনে হলো পেছনের সাদা কাপড়টা একটু নড়ে উঠেছে। সে নিজেই নিজের ওপর হাসলো। বাতাস হয়েছে, কিন্তু অ্যাম্বুলেন্সের ভিতর তো কোনো বাতাস ঢোকার কথা না। সে আবার মিররে তাকালো। সব ঠিক। 5 মিনিট পর ঠক ঠক ঠক, পেছন থেকে যেন কেউ ধীরে ধীরে দরজায় আঙ্গুল দিয়ে টোকা দিচ্ছে। রফিকের বুকের ভেতরটা ধক করে উঠল। সে গাড়ি থামালো না, বরং গতি আরো বাড়িয়ে দিল। টোকা বন্ধ হয়ে গেল। কিছুক্ষণ পর মোবাইল ফোন বেজে উঠল। অচেনা নাম্বার। রিসিভ করতেই ওপাশ থেকে ভাঙা কণ্ঠস্বর, দরজা খুলে দিন। রফিক বলল, কে বলছেন? কোনো উত্তর নেই, শুধু খুব ধীরে একটা শব্দ, আমি ঠান্ডা লাগছে। তারপর লাইন কেটে গেল। রফিকের হাত কাঁপতে শুরু করলো। সে সঙ্গে সঙ্গে হাসপাতালের নম্বরে ফোন দিতে বলল, কিন্তু আশ্চর্য, মোবাইল কোনো নেটওয়ার্ক নেই। ঠিক তখনই অ্যাম্বুলেন্সের ভেতরে লাইট নিজে থেকেই জ্বলে উঠল। মিররে তাকাতেই রফিকের নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। সাদা কাপড়টি ধীরে ধীরে নিচে নেমে এসেছে, আর কাপড়ের নিচ থেকে দেখা যাচ্ছে এক জোড়া ফ্যাকাশে খোলা চোখ। সেই চোখ সরাসরি তাকিয়ে আছে রফিকের দিকে। রফিক চিৎকার করে ব্রেক চাপলো। গাড়ি রাস্তার পাশে দাঁড়িয়ে গেল। সে সাহস করে পিছনের দরজা খুলবে কিনা ভাবছে। ঠিক তখনই রাস্তার পাশ থেকে একটি বৃদ্ধ কণ্ঠ এসে এলো, দরজা খুলবেন না, ও এখনো মরেনি। রফিক ধীরে ধীরে মাথা তুলে তাকালো। রাস্তার পাশে দাঁড়িয়ে আছে এক বৃদ্ধ, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই বৃদ্ধটি যেন বাতাসে মিলিয়ে গেল। রফিক বুঝতে পারছিল না সে কি বিভ্রম দেখতে, নাকি সত্যিই খুব ভয়ঙ্কর ঘটেছে। সে আবার গাড়ির সামনে উঠে বসে দ্রুত ইঞ্জিন চালু করলো, কিন্তু ইঞ্জিন স্টার্ট নিচ্ছে না। ঠিক তখনই পেছন থেকে খুব স্পষ্ট একটি কণ্ঠ শোনা গেল, আমাকে যেখানে নিয়ে যাচ্ছ সেখানে যেও না। রফিক জমে গেল, কারণ সেই কণ্ঠটি এসেছিল অ্যাম্বুলেন্সের ভিতরে থাকা মৃতদেহের দিক থেকেই। রফিকের পুরো শরীর ঠান্ডা হয়ে গেল। সে স্পষ্ট শুনেছে, আমাকে যেখানে নিয়ে যাচ্ছ সেখানে নিও না। এক মুহূর্তের জন্য তার মনে হলো হয়তো ভয়ের কারণে ভুল শুনেছে, কিন্তু পরের মুহূর্তে আবার সেই একই কণ্ঠ, ফিরে যাও।
রফিক কাঁপতে কাঁপতে পিছনের কাচের দিকে তাকালো। সাদা কাপড়টি আগের মতোই মৃতদেহের ওপর ঢাকা, কিন্তু এবার কাপড়ের নিচে যেন বুকটা খুব ধীরে ধীরে ওঠানামা করছে। অসম্ভব, নিজের মনেই বলল সে। হাসপাতালে ডাক্তার নিজে মৃত্যুর সনদ দিয়েছে, একজন মৃত মানুষ কিভাবে শ্বাস নিতে পারে? সে দ্রুত ইঞ্জিন আবার চাবি ঘোরালো, একবার, দুবার, তিনবার, অবশেষে ইঞ্জিন স্টার্ট নিল। রফিক আর এক সেকেন্ড সেখানে দাঁড়ালো না, অ্যাম্বুলেন্সে ছুটে চলল ফাঁকা মহাসড়কের ধারে। কিন্তু কয়েক কিলোমিটার যাওয়ার পর সে খেয়াল করলো একটি অদ্ভুত ব্যাপার। রাস্তার পাশে একটি পুরনো বটগাছ নিচে দাঁড়িয়ে আছে একজন কালো শাড়ি পরা মহিলা। তার মুখ দেখা যাচ্ছে না। রফিক পাশ কাটিয়ে চলে গেল। 10 মিনিট পর আবার সেই একই বটগাছ, একই মহিলা, একই ভঙ্গি। তার বুকের ভেতরটা ধক করে উঠল। আমি কি একই জায়গায় ঘুরছি? সে স্পিড মিটারের দিকে তাকালো, গাড়ি তো একটানা চলছেই, তাহলে একই কাজ বারবার সামনে আসছে কিভাবে? সে আল্লাহর নাম নিয়ে সামনে তাকিয়ে গাড়ি চালাতে লাগলো। ঠিক তখন ওই অ্যাম্বুলেন্সের ভিতর থেকে ভেসে এলো ভারী কিছু টেনে নিয়ে যাওয়ার শব্দ। ঘস ঘস ঘস। মনে হলো কেউ স্ট্রেচার থেকে নেমে ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে আসছে। রফিক আর সাহস করে পিছনে তাকালো না। তার দুই হাত স্টিয়ারিং শক্ত করে ধরে আছে। হঠাৎ ঠাস, পেছন দরজায় প্রচণ্ড একটা আঘাত, এরপর আরেকটা ঠাস ঠাস ঠাস। মনে হচ্ছিল ভেতর থেকে কেউ দরজা ভেঙে বেরিয়ে আসছে। রফিক ভয়ে কাঁপতে শুরু করলো, আল্লাহ আমাকে বাঁচান। ঠিক সেই সময় রাস্তার পাশে একটি ছোট্ট চায়ের দোকান চোখে পড়লো। দোকানে আলো জ্বলছে, কয়েকজন মানুষও বসে আছে। সে দ্রুত গাড়ি থামিয়ে দৌড়ে দোকানের ভিতর ঢুকে পড়লো। হাঁপাতে হাঁপাতে বলল, ভাই, আমার অ্যাম্বুলেন্সে কিছু একটা আছে। সবাই অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল। একজন বৃদ্ধ দোকানদার ধীরে ধীরে বাইরে এসে অ্যাম্বুলেন্সের দিকে তাকালেন। কয়েক সেকেন্ড চুপ থেকে তিনি বললেন, এই গাড়িতে কি মৃতদেহ আছে? জি, আজ রাতেই তুলেছেন। জি। বৃদ্ধের মুখ হঠাৎ ফ্যাকাশে হয়ে গেল। তিনি নিচু গলায় বললেন, এই রাস্তা দিয়ে গত 3 মাসে এমন 3টি ঘটনা ঘটেছে। রফিক অবাক হয়ে জিজ্ঞেস করল, কি ঘটনা? বৃদ্ধ দীর্ঘশ্বাস ফেললেন। সে লাশকে নিয়ে যাওয়া হচ্ছিল, সে কেউই গন্তব্য পৌঁছায়নি। মানে? অ্যাম্বুলেন্সে পাওয়া গেছে কিছু ড্রাইভার নেই। রফিকের বুকের ভেতর যেন সবকিছু থেমে গেল। আর লাশ? বৃদ্ধ কাঁপা গলায় বললেন, লাশও নেই। ঠিক তখনই দোকানের বাইরে দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সটির সাইরেন নিচে থেকেই বাজতে শুরু করলো। উ উ উ। সবাই একসঙ্গে বাইরে ছুটে গেল। কিন্তু সেখানে গিয়ে তারা যা দেখলো তা দেখে কারো মুখ আর কথা রইল না। অ্যাম্বুলেন্স পেছনের দরজা আস্তে আস্তে নিজে থেকেই খুলে গেল। স্ট্রেচারে আছে, সাদা কাপড়ও আছে, কিন্তু মৃতদেহটি নেই। রফিক ভয়ে মাটিতে বসে পড়ল। ঠিক তখনই দোকানের পেছনে অন্ধকার জঙ্গল থেকে ভেসে এলো দীর্ঘ কর্কশ হাসি। হা 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 হা। সবাই শব্দের দিকে তাকাতেই দেখা গেল সাদা কাফনের কাপড় পরা একজন মানুষ গাছের আড়ালে দাঁড়িয়ে আছে। তার মাথা একদিকে কাত হয়ে আছে, তার ফ্যাকাশে চোখ সরাসরি তাকিয়ে আছে রফিকের দিকে। লোকটি ধীরে ধীরে এক হাত তুলে ইশারা করলো, এসো। রফিক অনুভব করলো যেন কোনো অদৃশ্য শক্তি তাকে টেনে নিয়ে যেতে চাইছে সেই অন্ধকার জঙ্গলের দিকে। রফিকের চোখ স্থির হয়ে গেল। জঙ্গলের ভেতর সাদা কাফন পরা মানুষটি ধীরে ধীরে হাত নাড়ছে। এসো শব্দটি যেন বাতাসের সঙ্গে ভেসে এসে সরাসরি তার কানে আঘাত করল। দোকানে উপস্থিত সবাইও লোকটিকে দেখছিল, কিন্তু আশ্চর্যের বিষয়, কয়েক সেকেন্ড পর হঠাৎই সে অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল। চায়ের দোকানে বৃদ্ধ মালিক রফিকের কাঁধ শক্ত করে ধরে বলতেন, কোনো অবস্থাতে ওর পিছনে যেও না, ও যদি একবার ডেকে নিয়ে যায় আর ফিরে আসতে পারবে না। রফিক কাঁপা গলায় বলল, কিন্তু লাশটা তো নেই। বৃদ্ধ কিছুক্ষণ চুপ হয়ে বললেন, ও নিজেই নেমে গেছে। এই কথাটা শুনে উপস্থিত সবাই স্তব্ধ। রফিক অবিশ্বাসের চোখে তাকিয়ে রইল। মরা মানুষ কি নিজেই হাঁটতে পারে? দীর্ঘ শ্বাস ফেলে বললেন, সব মৃতদেহ একই রকম নয়। কিছু মৃত্যু আসে অসমাপ্ত, কিছু লাশের সঙ্গে এমন অভিশাপ জড়িয়ে থাকে
যা মৃত্যুর পরেও শেষ হয় না। ঠিক তখন ওই দোকানের এক তরুণ ছেলে দৌড়াতে দৌড়াতে এসে হাঁপাতে হাঁপাতে বলল, কাকা, রাস্তার ওপাশে কেউ হাঁটছে। সবাই টর্চ নিয়ে ছুটে গেল। রাস্তার ধারে কাদামাটির ওপর স্পষ্ট পায়ের ছাপ, খালি পা, আর সেই ছাপগুলো সোজা জঙ্গলের ভেতর চলে গেছে। বিদ্যু নিচু হয়ে পায়ের ছাপ দেখলেন। তার মুখের রং বদলে গেছে। এগুলো মানুষের পায়ের ছাপ নয়। রফিক অবাক হয়ে বলল, তাহলে? বিদ্যু ফিস করে বললেন, দেখো, পায়ের আঙ্গুলগুলো সব উল্টো দিকে। রফিক টর্চের আলো ফেলতেই বুকের রক্ত যেন শুকিয়ে গেল। সত্যি পায়ের ছাপ সামনে যাচ্ছে, কিন্তু আঙ্গুলগুলো পিছনের দিকে। ঠিক যেমন ওই গ্রামের মানুষ অশরীরী আত্মা সম্পর্কে গল্পে বলে। হঠাৎ জঙ্গলের ভেতর থেকে একজন মানুষের আত্মচিৎকার ভেসে এলো, বাঁচাও! তারপর আবার, কেউ আছো? রফিক চমকে উঠল। এটা কোনো মানুষের গলা? দোকানের কয়েকজন যুবক লাঠি হাতে এগিয়ে যেতে চাইলে বৃদ্ধ চিৎকার করে থামিয়ে দিলেন, কেউ যাবে না, কিন্তু মানুষটা বিপদে আছে। বৃদ্ধ দৃঢ় গলায় বললেন, ওটা মানুষের গলা নয়, ওরা মানুষের গলা নকল করতে পারে। সবাই থেমে গেল, কিন্তু রফিকের মনে তখন অন্য প্রশ্ন, যদি সত্যি কেউ সাহায্য চাইছে। সে টর্চ হাতে কয়েক কদম এগোতেই হঠাৎ তার মোবাইল ফোন বেজে উঠল। স্ক্রিনে কোনো নম্বর নেই, শুধু লেখা আননন কলার। কাপা হাতে কোনো ফোন ধরতেই ওপাশ থেকে একটি মেয়ের কান্নার শব্দ, প্লিজ ওকে এখানে নিয়ে যাবেন না। রফিক বলল, আপনি কে? মেয়েটি ফিসফিস করে বলল, যে মানুষটাকে নিয়ে যাচ্ছেন ও আমার স্বামী। রফিক হতভম্ব, কিন্তু উনি তো মারা গেছেন। ওপাশ থেকে উত্তর এলো, না, ওকে হত্যা করা হয়েছে, আর যারা হত্যা করেছে তারা চায় ওর লাশটা ওই গ্রামে পৌঁছাক। রফিকের হাত থেকে প্রায় ফোন পড়ে যাচ্ছিল। কেন? মেয়েটি কান্নার মাঝেই বলল, ওই গ্রামের কবরস্থানে ওকে দাফন করা যাবে না। ওখানে ওকে দাফন করলে আরো অনেক মানুষ মরবে। হঠাৎ ফোনের ওপাশে ভয়ঙ্কর একটা গর্জন শোনা গেল। তারপর মেয়েটি চিৎকার করে উঠল, ওরা এসে গেছে, পালান! কল কেটে গেল। ঠিক সেই মুহূর্তে চারপাশের সব আলো একসঙ্গে নিভে গেল। পুরো এলাকা ডুবে গেল ঘন অন্ধকারে। কয়েক সেকেন্ড পর টর্চগুলো আবার জ্বলে উঠতেই সবাই একসঙ্গে চিৎকার করে উঠল, কারণ রফিক অ্যাম্বুলেন্সের ছাদের উপর বসে আছে। সেই মৃত মানুষটি, তার মুখ জুড়ে অস্বাভাবিক হাসি, দুই চোখ থেকে কালো রক্ত গড়িয়ে পড়ছে, আর সে ধীরে ধীরে মাথা ঘুরিয়ে তাকালো সরাসরি রফিকের দিকে। তার ঠোঁট নড়ল খুব আস্তে। সে বলল, এবার তোমার পালা। রফিকের পা যেন মাটিতে গেঁথে গেল। অ্যাম্বুলেন্সের ছাদের উপর বসে থাকা লোকটি ধীরে ধীরে হাসছে, তার চোখ থেকে রক্ত ঝরছে, আর সেই রক্ত গাড়ির উইন্ডশিট বেয়ে নিচে পড়ছে। কিন্তু আশ্চর্যের বিষয়, চায়ের দোকানে অন্য কেউ যেন তাকে দেখতে পাচ্ছে না। একজন যুবক বলল, রফিক ভাই, কি হয়েছে? আপনি উপরের দিকে তাকিয়ে আছেন কেন? রফিক কাঁপা গলায় বলল, ছাদের ওপর একজন বসে আছে। সবাই টর্চের আলো ফেললো, কিন্তু কারো চোখে কিছুই পড়ল না। বৃদ্ধ দোকানদার শুধু একবার আকাশের দিকে তাকিয়ে ধীরে ধীরে বললেন, ও, তোমাকেই দেখা যাচ্ছে। রফিক অবাক হয়ে জিজ্ঞেস করলো, কেন আমাকে? বৃদ্ধ উত্তর দিলেন, কারণ তুমি এখন আর ওর বাহক। যতক্ষণ না এই রহস্যের শেষ হচ্ছে ততক্ষণ ও তোমাকে ছাড়বে না। এই কথা শেষ হতেই ছাদের উপর থেকে প্রচন্ড শব্দ হলো, ধাম। মনে হলো কেউ লাফ দিয়ে নিচে নেমেছে। রফিক দ্রুত ঘুরে দাঁড়ালো, কেউ নেই, কিন্তু কাদামাটির ওপর নতুন নতুন ভেজা পায়ের ছাপ তৈরি হচ্ছে, যেন অদৃশ্য কেউ হাঁটছে। পায়ের ছাপগুলো ধীরে ধীরে অ্যাম্বুলেন্সের পিছনের দরজার দিকে এগিয়ে গেল। তারপর ক্লিক, দরজার নিজে থেকেই বন্ধ হয়ে গেল। সবাই চুপ, হাওয়ায় যেন থেমে গেছে। ঠিক তখনই রফিকের ফোনে একটি মেসেজ এলো, অচেনা নাম্বার, মাত্র একটি লাইন লেখা, গ্লাভস বক্স খুলুন, সত্য সেখানে আছে। রফিক দৌড়ে গিয়ে ড্রাইভারের সিটে বসলো। গ্লাভ বক্স খুলতেই একটি পুরনো বাদামি রঙের খাম। সে নিশ্চিত আগে এটা সেখানে ছিল না। খাম খুলতেই ভিতর থেকে বেরিয়ে এলো
একটি পুরনো ছবি। ছবিতে 5জন মানুষ দাঁড়িয়ে আছে একটি কবরস্থানের সামনে। তাদের মাঝখানে সেই মৃত লোকটি। ছবির পেছনে কাপা হাতে লেখা, আমাদের মধ্যে একজন বিশ্বাসঘাতক। যদি আমি মারা যাই, আমাকে কালীগঞ্জ গ্রামের পুরনো কবরস্থানে দাফন করো না। রফিক বুকে ফুকে কেঁপে উঠল। ঠিক তখনই বৃদ্ধ দোকানদার ছবিটি দেখে চমকে উঠলেন। আমি এই লোকটিকে চিনি। রফিক তাড়াতাড়ি বলল, কে উনি? বৃদ্ধ ধীরে ধীরে বললেন, প্রায় 15 বছর আগে ওরা 5 বন্ধু মিলে ওই গ্রামের একটি পরিত্যক্ত জমিদার বাড়িতে গিয়েছিল। তারপর পরদিন 4 জন ফিরে আসে, আর 5ম জন। বৃদ্ধ নিচের দিকে তাকালেন। সে আর কোনোদিন ফিরে আসেনি। রফিকের গায়ে কাঁটা দিল। কিন্তু এই লোক তো এখন মারা গেছে। বৃদ্ধ মাথা নাড়ালেন। না, যে মানুষটি তুমি নিয়ে যাচ্ছ সে সেই নিখোঁজ মানুষ নয়। তাহলে সে হলো সেই মানুষের একজন। রফিক কিছুই বুঝতে পারছিল না। মানে? বৃদ্ধ গভীর নিঃশ্বাস নিয়ে বললেন, 15 বছর আগে ওরা একজন ফেলে পালিয়ে এসেছিল, আর আজ সেই পাপের বিচার শুরু হয়েছে। এই সময়ে দূরে বজ্রপাত হলো। এক ঝলক বিদ্যুতের আলোয় সবাই দেখতে পেল রাস্তার ওপাশে 4 জন মানুষ দাঁড়িয়ে আছে। তাদের মুখ দেখা যাচ্ছে না, কিন্তু সবার গায়ে সাদা কাফন। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, তারপর একসঙ্গে রফিকের দিকে হাঁটা শুরু করলো। বৃদ্ধ আতঙ্কে চিৎকার করে উঠলেন, গাড়ি চালাও, এখনই বেরিয়ে যাও, ওরা এসে গেছে। রফিক আর এক মুহূর্ত দেরি করলো না। সে অ্যাম্বুলেন্সের স্টার্ট দিল অবিশ্বাস্যভাবে। এবার ইঞ্জিন একেবারেই চালু হয়ে গেল। গাড়ি দ্রুত মহাসড়কে উঠে গেল। কিন্তু কয়েক মিনিট পর রিয়ার ভিউ মিররে তাকাতেই তার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। পেছনের স্টেশনে আবারও মৃতদেহটি শুয়ে আছে, কিন্তু এবার তার হাত বুকের ওপর নেই। 2 হাত ধীরে ধীরে উঠে এসেছে, আর আঙ্গুল দিয়ে সে সামনের কাছে একটি শব্দ লিখল, ফিরে যাও। কিন্তু লেখাটি শেষ হতেই আরেকটি অদৃশ্য হাত এসে সেই শব্দ মুছে দিল। তারপর কাছে নতুন করে ভেসে উঠল, এখন আর ফেরার পথ নেই। রাত তখন প্রায় 3টা। অ্যাম্বুলেন্সটি নির্জন মহাসড়কে ধরে ছুটে চলেছে। কিন্তু রফিকের মনে হচ্ছিল সে যতই সামনে এগোচ্ছে, অন্ধকার যেন আরো ঘন হয়ে তাকে ঘিরে ধরেছে। রিয়ার ভিউ মিররে আবার তাকালো সে। স্ট্রেচারে মৃতদেহটি আগের মতোই শুয়ে আছে, কিন্তু এবার তার চোখ দুটো বন্ধ, যেন কিছুই ঘটেনি। রফিক নিজেকে বোঝানোর চেষ্টা করলো, সবাই হয়তো আমার মনের ভুল। ঠিক তখনই টিং, মোবাইলে আবারও একটি মেসেজ, সামনে যে পুরনো পেট্রোল পাম্প দেখবে সেখানে থামো। সত্য জানতে চাইলে শেষ সুযোগ এটাই। মাত্র 5 মিনিট পর সত্যি রাস্তার পাশে একটি পরিত্যক্ত পেট্রোল পাম্প চোখে পড়ল। ভাঙা সাইনবোর্ড, জং ধরা ফুয়েল মেশিন, চারপাশে আগাছা। রফিক দ্বিধায় পড়ে গেল, থামবে নাকি চলে যাবে। হঠাৎ অ্যাম্বুলেন্স ইঞ্জিন নিজে থেকেই বন্ধ হয়ে গেল, আর গাড়ি গড়িয়ে এসে ঠিক সেই পেট্রোল পাম্পের সামনে থেমে গেল। এটা কিভাবে সম্ভব? সে নেমে চারদিকে তাকালো। পুরো জায়গাটি নিস্তব্ধ। হঠাৎ যেন একটি কণ্ঠ, তুমি রফিক? সে ঘুরে দাঁড়ালো। 70 বছরের মতো এক বৃদ্ধ লণ্ঠন হাতে দাঁড়িয়ে আছেন। মুখে সাদা দাড়ি, চোখে অদ্ভুত এক বিষণ্ণতা। রফিক বলল, আপনি কে? বৃদ্ধ ধীরে ধীরে বললেন, আমি এই গ্রামের সাবেক চৌকিদার। 15 বছর আগে যা ঘটেছিল আমি নিজের চোখে দেখেছি। রফিকের বুক ধড়ফড় করতে লাগলো। সবটা বলুন। বৃদ্ধ দীর্ঘশ্বাস ফেললেন। 5 বন্ধু শহর থেকে এসেছিল। তারা শুনেছিল জমিদার বাড়ির নিচে নাকি গুপ্তধন আছে। তারপর গ্রামের সবাই তাদের নিষেধ করেছিল, কারণ সেই বাড়ি বহু বছর ধরে পরিত্যক্ত। সেখানে রাত হলে কেউ যায় না। কিন্তু 5 জনের কেউ কথা শোনেনি। তারা মাঝরাতে লণ্ঠন নিয়ে ঢুকে পড়ে জমিদার বাড়িতে। বাড়ির নিচে একটি পুরনো কক্ষ খুঁজে পায়। সেখানে একটি কালো পাথরের বেদি। বেদির ওপর রাখা ছিল একটি ছোট কাঠের বাক্স। বাক্স লেখা ছিল, যে খুলবে
সে একা মরবে না। চারজন ভয়ে পিছিয়ে গেলেও একজন এগিয়ে যায়। সেই ছিল আজকের এই মৃত মানুষ, সোহেল। সোহেল বাক্সটি খুলতেই পুরো বাড়ি কেঁপে ওঠে। চারদিকে কান্নার শব্দ, দেয়ালে থেকে রেখা গড়িয়ে পড়তে শুরু করে। ভয়ে চার বন্ধু দৌড়ে পালিয়ে যায়, কিন্তু সোহেলের আর বের হতে পারেনি। বৃদ্ধ থেমে গেলেন। রফিক জিজ্ঞাসা করলো, তাহলে সোহেল কিভাবে বেঁচে ফিরলো? বৃদ্ধ ধীরে ধীরে মাথা নাড়ালেন। সে ফিরে আসেনি, কিন্তু তার লাশ তো আমার অ্যাম্বুলেন্সে। বৃদ্ধ কাপা গলায় বললেন, যে মানুষটাকে তুমি নিয়ে যাচ্ছ সে সোহেল নয়। রফিক স্তব্ধ। তাহলে সে কে? বৃদ্ধ বললেন, সে হলো কামাল, সেই চার বন্ধুর একজন, যে সোহেলকে ফেলে পালিয়ে গিয়েছিল। আর সোহেল? বৃদ্ধ আঙ্গুল তুলে অন্ধকার জমিদার বাড়ির দিকে দেখালেন। সোহেল এখানেই, ওখানেই আছে। ঠিক তখনই দূরে ভাঙা জমিদার বাড়ির একটি জানালা আলো জ্বলে উঠল। একটি মানুষের ছায়া জানালার পাশে এসে দাঁড়ালো। সে ধীরে ধীরে হাত তুলল, রফিকের দিকে ইশারা করলো। তারপর একটি ভয়ঙ্কর চিৎকার, পুরো এলাকা কেঁপে উঠল। চিৎকারটি মানুষের ছিল না, মনে হচ্ছিল শত শত মানুষ একসঙ্গে আর্তনাদ করছে। রফিক ভয়ে অ্যাম্বুলেন্সের দিকে দৌড়ে গেল। দরজা খুলে ভেতরে উঠতেই তার শরীর জমে গেল। স্ট্রেচারে আর কামালের লাশ নেই, তার জায়গায় বসে আছে একজন জীবন্ত মানুষ। মুখে ধুলো, শরীরে ছেঁড়া কাপড়, চোখ দুটো গভীর কালো। সে ধীরে ধীরে বলল, আমি সোহেল। 15 বছর ধরে আমি এখান থেকে বের হতে পারিনি। তারপর সে রফিকের হাত শক্ত করে ধরে ফিসফিস করে বলল, আজ রাত শেষ হওয়ার আগেই ওরা সবাই ফিরে আসবে। রফিকের হাত শক্ত করে ধরে থাকা লোকটির চোখের দিকে তাকাতেই তার বুকের ভেতরটা কেঁপে উঠল। লোকটি ফিসফিস করে বলল, আমি সোহেল। কিন্তু আর বেশিক্ষণ না। রফিক কাপা গলায় জিজ্ঞেস করলো, তুমি যদি সোহেল হও, তাহলে যে লাশটা আমি হাসপাতাল থেকে এসেছি সেটা কার? সোহেল ধীরে ধীরে মাথা নিচু করলো, ওটা কামালের লাশ। সে আমাকে বাঁচানোর বদলে পালিয়ে গিয়েছিল। ঠিক তখনই বাইরে প্রচণ্ড ঝড় শুরু হলো। আকাশে একের পর এক বিদ্যুৎ চমকাচ্ছে। জমিদার বাড়ির ভাঙা জানালাগুলো নিজে থেকেই খুলে বন্ধ হচ্ছে। হঠাৎ অ্যাম্বুলেন্সের ভিতরে বাতি নিভে গেল। পুরো গাড়ি অন্ধকার। কয়েক সেকেন্ড পরে আলো জ্বলতেই সোহেল নেই। স্ট্রেচারে আবার আগের মতোই কামালের নিথর দেহ পড়ে আছে। রফিক নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না। সে দ্রুত গাড়ি থেকে নেমে বৃদ্ধ চৌকিদারে খুঁজতে লাগলো, কিন্তু সেখানে বৃদ্ধ দাঁড়িয়ে ছিলেন। সেখানে এখন শুধু একটি পুরনো লুণ্ঠন পড়ে আছে। চারপাশে কেউ নেই। রফিক লুণ্ঠনটি হাতে তুলে নিতেই ভেতরে ভাঁজ করা একটি লাগেজ দেখতে পেল। কাগজে লেখা, যদি সত্যি বাঁচতে চাও তবে জমিদার বাড়ির নিচের কক্ষে যাও। সেখানে পাথরের বেদির নিচে যা আছে তা ধ্বংস করো, নইলে এই অভিশাপ কোনোদিন শেষ হবে না। রফিক জানতো ওখানে যাওয়া মানে মৃত্যুর মুখে হাঁটা, কিন্তু আর কোনো উপায় নেই। সে আল্লাহর নাম নিয়ে লণ্ঠন হাতে জমিদার বাড়ির দিকে হাঁটতে শুরু করলো। প্রতিটি পদক্ষেপে মনে হচ্ছিল যেন তার পেছনে হাঁটছে কেউ। সে একবার ঘুরে তাকালো, কেউ নেই। আবার হাঁটতে শুরু করতেই পেছন থেকে ফিসফিস শব্দ, রফিক। সে আবার ঘুরে দাঁড়ালো, আবারও কেউ নেই, কিন্তু এবার মাটিতে 5 জোড়া ভেজা পায়ের ছাপ। সবগুলো তার পেছনেই থেমে আছে। সে দ্রুত হাঁটতে লাগলো। জমিদার বাড়ির ভাঙা দরজা ঠেলে ভিতরে ঢুকতেই এক তীব্র পচা গন্ধ নাকে এলো। দেয়ালে কালো দাগ, মেঝেতে শুকনো রক্তের মতো দাগ, বাতাসে অদ্ভুত ঠান্ডা। হঠাৎ ওপরতলা থেকে ধূপ পুপ ধূপ পুপ ধূপ, মনে হলো ভারী কিছু হেঁটে আসছে। রফিক সাহস করে সিঁড়ি বেয়ে না উঠে সোজা নিচের সেই গোপন কক্ষের দিকে গেল। সেটার কথা বৃদ্ধ বলেছিলেন। পুরনো কাঠের দরজাটি অর্ধেক খোলা। সে ধীরে ধীরে দরজা ঠেলে ভিতরে ঢুকলো। ঘরের মাঝখানে সেই কালো পাথরের বেদি, ঠিক যেমনটি বৃদ্ধ বর্ণনা করেছিল, কিন্তু এবার বেদির ওপর সেই কাঠের বাক্সটি আবার রাখা।
বাক্সে ঢাকনা খোলা, ভেতরে একটি ছোট কালো ভূত। মূর্তিটির চোখ দুটো লাল রঙের পাথর দিয়ে তৈরি। রফিক এগিয়ে যেতেই হঠাৎ পুরো ঘর কেঁপে উঠল। চারদিক থেকে অসংখ্য মানুষের কান্না শব্দ ভেসে এলো। তারপর ঘরের চার কোণে ধীরে ধীরে 5টি ছায়ামূর্তি তৈরি হতে লাগলো। 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন। তাদের মধ্যে একজন রফিকে চিনতে পারলো, সে কামাল, যার লাশ অ্যাম্বুলেন্সে রয়েছে, কিন্তু এখানে সে দাঁড়িয়ে আছে, হাসছে। আর তার পাশে দাঁড়িয়ে সোহেল, তবে সোহেলের মুখে হাসি নেই, সে কাঁদছে। হঠাৎ 5টি ছায়া একসঙ্গে রফিকের দিকে তাকালো, তারপর একই সঙ্গে বলল, বাক্সটা ভেঙে ফেলো। ঠিক তখনই আরেকটি বিকট কণ্ঠ পুরো ঘরে গর্জে উঠল, কেউ বাক্স ছুবে না। সেই গর্জনের সঙ্গে সঙ্গে কালো মূর্তিটির চোখে জ্বলে উঠল রক্তলাল আগুনে, আর ঘরের দরজাটি প্রচণ্ড শব্দ বন্ধ হয়ে গেল। রফিক বুঝতে পারল এবার সে আর একা নয়, কিন্তু সে যাই করুক, পরের কয়েক মিনিটে ঠিক হবে। অভিশপ্ত শেষ হবে, নাকি সে নিজেই হবে লাশ অ্যাম্বুলেন্সের পরবর্তী যাত্রী, আমাদের সেই অ্যাম্বুলেন্সটির। দরজাটি বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে পুরো ভূতগর্ভ কক্ষ কেঁপে উঠল। চারদিকে ঘন অন্ধকার, শুধু কালো পাথরের বেদির ওপর রাখা মূর্তিটির দুটো চোখ লাল আগুনের মতো জ্বলছে। রফিক এক পা পিছিয়ে যেতেই তার পেছনে ঠান্ডা একটা হাত এসে কাঁধে স্পর্শ করলো। সে চিৎকার করে ঘুরে দাঁড়ালো, সোহেল! কিন্তু এবার তার চেহারা আগের মতো নয়, মুখ ভর্তি ক্ষত চিহ্ন, সারা শরীর ধুলো আর শুকনো রক্তে ঢাকা। চোখে অদ্ভুত এক কণ্ঠ, সে খুব আস্তে বলল, ভয় পেও না, আমি তোমার ক্ষতি করতে আসিনি। রফিক কাফা গলায় বলল, তাহলে আমাকে এখানে কেন আনলে? সোহেল দীর্ঘশ্বাস ফেলল, কারণ এই অভিশাপ শেষ করার জন্য একজন জীবিত মানুষের দরকার ছিল। আমি কেন? কারণ তুমি লোভের জন্য আসনি, তুমি শুধু নিজের দায়িত্ব পালন করতে এসেছিলে। ঠিক তখনই বেদির ওপর রাখা কালো মূর্তিটি নিজে থেকেই কাঁপতে শুরু করলো। মেঝে ফেটে কালো ধোঁয়া বের হতে লাগলো। সেই ধোঁয়া ধীরে ধীরে মানুষের আকৃতি নিল। একটি বিশাল কালো ছায়া, 2 চোখ জ্বলছে আগুনের মতো, তার গলা যেন একসঙ্গে শত মানুষের কণ্ঠ। 100 বছর ধরে আমি এখনো বন্দী, কেউ আমাকে থামাতে পারবে না। কক্ষের বাতাস মুহূর্তের বরফের মতো ঠান্ডা হয়ে গেল। রফিকের নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। সোহেল চিৎকার করে বলল, রফিক, বেদির নিচে লোহার হাতুড়িটা আছে, ওটা দিয়ে মূর্তিটি ভেঙে ফেলো। রফিক দ্রুত বেদির পাশে হাঁটু গেড়ে হাত ঢুকিয়ে দিল। আঙ্গুল ঠেকল ভারী লোহার কিছু। সে টেনে বের করলো একটি পুরনো মরিচা ধরা হাতুড়ি। ঠিক তখনই কালো ছায়াটি ভয়ঙ্কর গতিতে তার দিকে ছুটে এলো। চারদিক থেকে কান্না, চিৎকার আর হাসির শব্দ। মনে হচ্ছিল পুরো জমিদার বাড়ি জীবন্ত হয়ে উঠেছে। রফিক চোখ বন্ধ করে আল্লাহর নাম নিল, তারপর সমস্ত শক্তি দিয়ে হাতুড়ি তুলে আঘাত করলো মূর্তিটির উপর। ঠাস করে মূর্তিটি ভেঙে গেল। সঙ্গে সঙ্গে পুরো ঘর কেঁপে উঠল। কালো ছায়াটি বিকট চিৎকার করে উঠল, না, না, না! কিন্তু মূর্তি এখনো ভাঙেনি। ছায়াটি এবার রফিকের গলা চেপে ধরল। রফিক শ্বাস নিতে পারছে না, তার চোখ ঝাপসা হয়ে আসছে। ঠিক তখনই সোহেল নিজের 2 হাত দিয়ে সেই কালো ছায়াকে জড়িয়ে ধরল। সে চিৎকার করে বলল, এখনই শেষ, আমার আঘাত করো। রফিক বাকি সব শক্তি একত্র করলো, হাতুড়ি মাথার উপর তুলে পুরো শক্তি দিয়ে আঘাত করলো। ধাম! শক্তিটি শক্ত টুকরো বিস্ফোরিত হয়ে গেল। এই মুহূর্তের জন্য পুরো কক্ষ সাদা আলোয় ভরে গেল। তারপর একটি বিকট আর্তনাদ, মনে হলো শত শত আত্মার একসঙ্গে মুক্তি পেল। চারদিকে ঘূর্ণিঝড়ের মতো বাতাস বইতে লাগলো। বেদি ভেঙে পড়তে শুরু করলো, ছাদ থেকে ইট খসে পড়লো। সোহেল শান্তভাবে রফিকের দিকে তাকিয়ে হাসলো। অনেক বছর পর তার মুখে প্রথমবারের মতো হাসি। সে আস্তে বলল, ধন্যবাদ, এবার আমি মুক্ত। এই বলে সোহেলের শরীরে ধীরে ধীরে আলো মিলিয়ে গেল। তার সঙ্গে একে একে
বাকি 4টি ছায়ামূর্তি অদৃশ্য হয়ে গেল। কয়েক সেকেন্ড পর সবকিছু থেমে গেল। নিস্তব্ধতা। রফিক যখন চোখ খুলল তখন সে জমিদার বাড়ির বাইরে পড়ে আছে। ভোরের প্রথম আলো ফুটছে, চারদিকে পাখির ডাক, যেন রাতের ভয়ঙ্কর ঘটনাটি এখনো ঘটেইনি। সে দৌড়ে অ্যাম্বুলেন্সের কাছে গেল। পেছনের দরজা খুলতেই তার বুক কেঁপে উঠল। স্ট্রেচারে কামালের মৃতদেহ আগের মতোই পড়ে আছে, কিন্তু এবার তার মুখ আর ভয়ের ছাপ নেই। মনে হচ্ছে দীর্ঘদিনের যন্ত্রণা শেষ হয়ে শান্তি পেয়েছে। রফিক নিঃশব্দ দরজাটি বন্ধ করল। সে জানতো তার কাজ এখনো শেষ হয়নি, কিন্তু সে বুঝতে পারেনি অভিশাপ কি সত্যিই শেষ হয়েছে, নাকি এটা ছিল আরও এক অন্ধকারের শুরু। ভোরের সূর্যের আলো ধীরে ধীরে চারদিকে ছড়িয়ে পড়ছে। রফিক শেষবারের মতো জমিদার বাড়িটার দিকে তাকালো। গত রাতের সেই ভয়ঙ্কর বাড়িটি এখন একবারে সাধারণ, পরিত্যক্ত, একটি নিস্তব্ধ, যেন সেখানে কোনো কিছুই ঘটেনি। সে অ্যাম্বুলেন্সে উঠে ইঞ্জিন স্টার্ট দিল। এবার কোনো সমস্যা হলো না। ধীরে ধীরে সে কামালের মৃতদেহ নিয়ে গ্রামের কবরস্থানের দিকে রওনা হলো। কিন্তু গ্রামের প্রবেশ মুখেই শতাধিক মানুষ দাঁড়িয়ে আছে। তাদের মধ্যে একজন বৃদ্ধ ইমাম এগিয়ে এসে বললেন, বাবা, আমরা সব জানি। রফিক অবাক হয়ে জিজ্ঞেস করল, আপনারা কিভাবে জানলেন? বৃদ্ধ মৃদু হেসে বললেন, আজ ভোরের আজানের ঠিক আগে আমরা সবাই একই স্বপ্ন দেখেছি। একজন যুবক এসেছে, আমি তাকে মুক্তি পেয়েছি। আমাকে আর খুঁজো না। কিন্তু সে আমাকে ফেলে পালিয়েছিল। তাকে মানুষের মতো দাফন করে দিও। ঘৃণা নিয়ে কাউকে কবরে পাঠিও না। রফিকের চোখ ভিজে উঠল। সে বুঝতে পারল সোহেল সত্যি মুক্তি পেয়েছে। গ্রামবাসীরা সম্মানের সঙ্গে সোহেলের জানাজা পড়লেন এবং তাকে গ্রামের নতুন কবরস্থানে দাফন করালেন। পুরনো অভিশপ্ত কবরস্থান নয়। দাফন শেষ হওয়ার পর গ্রামের একজন বৃদ্ধ রফিককে একটি ছোট কাপড়ে মোড়ানো তাবিজ দিলেন। তিনি বললেন, এটা তোমার কাছে রেখো। সব অন্ধকার শেষ হয় না, কিছু অন্ধকার শুধু ঘুমিয়ে থাকে। রফিক তাবিজটি পকেটে রেখে টাকার উদ্দেশ্যে রওনা দিল। 3 মাস পর রফিক আবার রাতের ডিউটিতে। এবার একটি লাশ নিয়ে দূরের জেলায় যাচ্ছে। কিন্তু সেই রাতের পর আর কখনো কোনো অদ্ভুত ঘটনা ঘটেনি। ধীরে ধীরে সে ভাবতে শুরু করলো, হয়তো সব কিছু শেষ, হয়তো সত্যি অভিশাপ ভেঙে গিয়েছে। কিন্তু এক বর্ষার রাতে হাসপাতালে পুরনো বেডরুমে কাগজপত্র জমা দিতে গিয়ে সে একটি ধুলোমাখা রেজিস্টার দেখতে পেল। কৌতূহলবশত খুলে দেখল, সেখানে গত 20 বছর সব লাশ, অ্যাম্বুলেন্সের তথ্য লেখা। হঠাৎ একটি পাতায় তার চোখ আটকে গেল। তারিখ 15 বছর আগের। ড্রাইভারের নাম রফিক উদ্দিন। রফিকের বুক ধক করে উঠল। অসম্ভব, আমি তো তখন সেই হাসপাতালে চাকুরিই করতাম না। সে আরও পড়তে লাগলো। নিচে লেখা, রাত 2:40 অ্যাম্বুলেন্স সহ নিখোঁজ। ড্রাইভার ও মৃতদেহ দুজনকেই আর কখনো খুঁজে পাওয়া যায়নি। রফিকের হাত থেকে রেজিস্ট্রেশনটি পড়ে গেল। এটা কিভাবে সম্ভব? সে তো জীবিত। তাহলে এই রেকর্ডের তার নাম এলো কিভাবে? ঠিক তখনই হাসপাতালে পুরনো নিরাপত্তারক্ষী এসে বললেন, কি হয়েছে? রফিক কাঁপা হাতে রেজিস্টারটা দেখালো। বৃদ্ধ নিরাপত্তারক্ষীকে অনেকক্ষণ চুপ করে থেকে বললেন, তোমাকে একটা কথা আজ পর্যন্ত কেউ বলেনি। কি কথা? সে রাতে তুমি ওই লাশ নিয়ে গিয়েছিল? হ্যাঁ, সেদিন ভোরে পুলিশ রাস্তার পাশে তোমার অ্যাম্বুলেন্সে খুঁজে পেয়েছিল। রফিকের শরীর ঠান্ডা হয়ে গেল। আর আমি? বৃদ্ধের চোখে অদ্ভুত দৃষ্টি। অ্যাম্বুলেন্সে কোনো মানুষ ছিল না, শুধু রক্তমাখা ড্রাইভারের সিট। রফিক স্তব্ধ। তাহলে আমি? বৃদ্ধ ধীরে ধীরে বললেন, তুমি পরের দিন সকালে আবার হাসপাতালে ফিরে এসেছিলে। কিন্তু তুমি কোথা থেকে এলে, কিভাবে এলে, সেটা তুমি নিজেও বলতে পারোনি। আমরা ভেবেছিলাম তুমি বেঁচে ফিরেছ, তাই আর কিছু জিজ্ঞাসা করিনি। রফিকের মাথা ঠান্ডা, পুরা মাথা ঘুরতে লাগলো। তারপর মনে পড়তে লাগলো সেই রাতের কিছু স্মৃতি যেন হারিয়ে গিয়েছিল। হঠাৎ সে নিজের পকেটে হাত দিল। গ্রামের বৃদ্ধ যে তাবিজ দিয়েছিল সেটা নেই। তার বদলে একটি ছোট্ট কাগজ।
কাগজের মাত্র একটি লাইন লেখা ছিল, কিছু মানুষ ফিরে আসে কিন্তু তারা আগের সেই মানুষ থাকে না। ঠিক তখনই হাসপাতালের বাইরে একটি লাশবাহী অ্যাম্বুলেন্সের সাইরেন বেজে উঠল। রফিক জানালার দিকে তাকালো। সাদা অ্যাম্বুলেন্সটি ধীরে ধীরে হাসপাতালের গেটে ছেড়ে চলে যাচ্ছে। ড্রাইভারের মুখ দেখা যাচ্ছে না, কিন্তু পেছনের কাছে একটি ফ্যাকাশে মুখ। সে ধীরে ধীরে হাসলো আর ঠোঁট নাড়ল, আবার দেখা হবে। রফিক ছুটে বাইরে বেরিয়ে এলো, কিন্তু বাইরে এসে দেখলো কোনো অ্যাম্বুলেন্স নেই, শুধু ফাঁকা রাস্তা। দূরে ভোরের কুয়াশা আর বাতাসে ভেসে আসছে একটি অদ্ভুত শব্দ, ঠক ঠক ঠক, যেন কোনো লাশবাহী অ্যাম্বুলেন্সের পেছনের দরজায় কেউ এখনো ধীরে ধীরে টোকা দিচ্ছে। আর গল্পটা বন্ধুরা এখানেই শেষ হয়ে গেল। আজকের গল্প এখানেই শেষ। যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, আপনার মতামত কমেন্টে জানান, আর এমন আরও ভয়ঙ্কর গল্প শুনতে ভূত বক্স অফিসকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। মনে রাখবেন, ভয় কখনো গল্পে সীমাবদ্ধ থাকে না। আবার দেখা হবে পরবর্তী ভৌতিক গল্পে।